ভারতের ইনফ্লুয়েন্স কতটা কাজ করছে, কারণ বাংলাদেশের জনগণ খানিকটা সেটা ভারতের উপরে বিরক্তি থেকে হোক কিংবা কারেন্ট রিজিমের উপর বিরক্তি থেকে হোক, যেটা ভারতের উপর গিয়ে পড়ছে, ডক্টর শ্রীরাধা দত্তের ভাষায়, আমার ভাষা না, সেটা কিভাবে দেখেন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আজকের সময়, আজকের বাস্তবতাকে আপনি মনে করেন কিনা যে পশ্চিমারা, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ানরা ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা তারা করছে, বা এরকম কোনো প্ল্যান? 70 বছর আগে তো অন্য কথা, কিন্তু আজকের বাস্তবতায় সেটা হয় কিনা? ধন্যবাদ। প্রথম ভারত নিয়ে আমি এখনো ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা মনে করি যে ওই সময় 2+2 মিটিংয়ের সময় ভারতের কিছুটা রোল প্লে করা এবং সেটা আলটিমেটলি কাজ করেছে। আমি ডোনাল্ড লুয়ের কথা যদি বলি, which is very interesting, উনি সাক্ষাৎকার দিয়েছেন, উনি একটা টিভির সাথে একটা পত্রিকাতেও এসছে, ভারত প্রসঙ্গ এসেছিল, এবং উনি যদিও বলেছেন যে আমরা ভারতের চোখ দিয়ে দেখিনি, কিন্তু একটা জায়গায় খুব সুস্পষ্টভাবে একটা কথা বলেছেন, আমরা ভারতের ফরেন পলিসি কখনো কখনো প্রভাবিত করি, ভারতও কখনো আমাদের ফরেন পলিসিকে প্রভাবিত করে। ভারতের আসলে ওই জায়গাটা তৈরি হয়েছে, ভারতের অর্থনৈতিকভাবে তার মিলিটারি পাওয়ার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার জন্য তার বাজারটা বিরাট বাজার, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, বাজার আছে, বাজার তার নন মিলিটারি সব হচ্ছে। ভারতের একটা গ্রোয়িং মিডল ক্লাস, একই সাথে তার মিলিটারি হার্ডওয়্যার সে এখন ওয়েস্টার্ন ওয়েপন দিয়ে সে সাজাতে চাইছে, তার ট্রানজিশন চলছে, বিরাট ব্যবসার সুযোগ আছে এখন এই জায়গায়। এখন এইটা একটা, আবার চায়নার একটা কাউন্টার ব্যালেন্স যদি এশিয়াতে, মানে স্ট্র্যাটেজিটা খুব সিম্পল, সেটা হচ্ছে চায়নাকে যদি তার দোরগোড়াতেই আপনি ঝামেলায় ফেলতে পারেন, আটকে রাখতে পারেন, তাহলে চায়না তার গ্লোবাল পাওয়ার প্রজেকশনটা টাফ হবে। অঙ্কই পিভট টু এশিয়া বা যাবতীয় যা যা হয়েছে, উদ্দেশ্য এটা, চায়নাকে তার রিজিয়নে আটকে ফেললো যতটা সম্ভব। সো ভারতকে লাগবে। সো আমি মনে করি এটা কাজ করেছে, কিন্তু ওই যে বললাম, এটা ফর দ্য টাইম বিং হয়তো তারা ওই সময় ভারত যেভাবে অবস্থান নিয়েছে, কিন্তু এখানে তো আসলে আমেরিকার পলিসি আছে, এবং দিনের শেষে ডোনাল্ড লু যেটা বলছেন, আই রিপিট, আমেরিকার স্বার্থ ছাড়া কিছু করেনি। সো ভারতের কথায়ও যদি কিছু সরে থাকে, সে তার লঙ্গার টার্মে নিজের স্বার্থটাই দেখেছে, এবং তার নিজের স্বার্থ চলে যায় না। যেমন ভারতকে পছন্দ করে যে আমেরিকা তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করেছে না, করে না। ভারত কোনোদিন চায় নাই আমেরিকা তার এশিয়া প্যাসিফিক নিয়ে তার আপত্তি নাই, তুমি ওই প্যাসিফিক নিয়ে থাকো, চায়নাকে তুমি সাউথ চায়না সিটিতে ধরো। কিন্তু যখন শিমিজো আবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বললো যে আমি ওইদিকে যখন আটকাতে যাচ্ছি, ওইদিকে অল্টারনেটিভ বের করছে, ও পাকিস্তানে গোয়াদা দিয়ে যেতে চাইছে, ওইখানে মিয়ানমারে কিয়াকফিউ দিয়ে চলে যাচ্ছে, সো ওকে ইন্ডিয়ান ওশান সহ এই জায়গাতেই ধরতে হবে। ইন্ডিয়া চেয়েছিল ঠিক আছে, তুমি ওইটা নিয়ে দেখো, ইন্ডিয়ান যে ওশান আছে সেখানে আমার কন্ট্রোলে পুরো থাকবে, কিন্তু আমেরিকা তো শোনে নেই, তা সেপারেট ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে। সো আমেরিকা তার স্বার্থই দেখবে, এটাই নিয়ম। আমরাও আমাদের স্বার্থ দেখবো, ভারত ভারতের স্বার্থ দেখবে। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা রাষ্ট্রের স্বার্থের চাইতে একটা রেজিম যারা ক্ষমতায় আছে, সে ক্ষমতায় টিকে থাকার জন্য তার স্বার্থ দেখার চেষ্টা করছে, এবং সেটা করতে গিয়ে আমাদের কতগুলো ঝুঁকি তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমি রাষ্ট্র তৈরির প্রশ্নে আসি। এটা তো ফ্যাক্ট, মানে চায়নার সাথে ইন্ডিয়ার একটা ইম্পেন্ডিং ওয়ার যদি হয়, চিকেন নেক, মানে ইভেন আমি এই প্রসঙ্গে একটু যোগ করি, একটু ব্রডার ক্যানভাস হতে পারে, ভুটানের সাথে চায়নার কিন্তু কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই, কিন্তু এই দুই দেশ তাদের বর্ডার ডিসপিউট, এর মধ্যে বিশেষ করে একটা জায়গা একবার ইন্ডিয়া চায়না স্ট্যান্ড অফ হয়েছিল, ডোকলাম নিয়ে। সম্ভাবনা তৈরি হচ্ছে, চায়না বলছে তুমি ডোকলাম তো আসলে খুবই হিলি টেরেইন, কিন্তু এটা সুবিধা চায়নার জন্য হচ্ছে, এটা তার চিকেন নেকে আসার পথ সহজ করে দেয়। ও ভুটানকে তার 3 গুণ জমি দিতে চাইছে, যেটা কাল্টিভেবল, যে তুমি নাও, বেটার জমি দিচ্ছি, কিন্তু আমাকে ডোকলাম দাও। তো ওই যুদ্ধে ইন্ডিয়ার এই চিকেন নেকের ঝুঁকি তো আসলে থেকে যাচ্ছে, নাম্বার 1। সো ইন্ডিয়া ওই যে কালাদারের কথা আসলো, দিনের শেষে ওইটা আরেকটা দেশ, এবং ওখানে কেওস তৈরি, বলা হয় যে ইনফ্যাক্ট আপনি এখন কালাদানের যে সমস্যা তৈরি হচ্ছে ওর ওই রাখাইন এবং চীন প্রভিন্স মিলে, সেগুলো তো এখন চাইনিজ বিদ্রোহীদের হাতে। সুতরাং মানে শর্ট বা মিড টার্মে আপনি আসলে ওইটাতে কিছু করতে পারবেন না। সো তাহলে ভারতের অল্টারনেটিভ পথ কি? আপনি বাংলাদেশে বলছেন একটা সরকার করবে, কিন্তু দিনের শেষে একটা টেরিটরি পাওয়া কিন্তু আপনার জন্য সবচেয়ে সিকিউরড। একটা ভয়ঙ্কর সত্য বলি, আমরা অনেকে বুঝে না বুঝে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে খুব সমর্থন করেছি। আমি সরি এভাবে বলার জন্য, আমি অনেক ইন্টেলেকচুয়ালি সাউন্ড মানুষকে এটার পক্ষে সাফাই গাইতে দেখেছি, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর অনেক যুদ্ধ হয়েছে, এক দেশ আরেক দেশ ইনভেড করেছে, কিন্তু একটা ইউরোপের মাটিতে না, কোথাও একটা স্টেট ইনভেড করে তার 20% ভূমি দখল করে অ্যানেক্স করা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর হয়নি। আমেরিকা, এবং স্টেজ বাই স্টেজ। আমেরিকা কি করছে, ধরেন এই দেশ আক্রমণ করেছে, ওই দেশ তার পছন্দের রেজিম বসিয়েছে। সোভিয়েত ইউনিয়নও করেছে, সোভিয়েত ইউনিয়ন ইউরোপে চেকোস্লোভাকিয়া অ্যাটাক করেছে, গিয়ে
জাস্ট রেজিমকে চাপ দিয়ে সরিয়ে সে ফিরত চলে আসছে, সে কিন্তু অ্যানেক্স করে নাই। আমরা অনেকে খেয়াল করছি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে এই প্রথমবারের মতো রাশিয়া সেটা করছে, রাশিয়া দখল করেছে ভূমি। তো ভূমি দখল করা যাবে না, আমি একটু অন্তত এভাবে বলতে চাই, এই ন্যারেটিভটা এখন আর পৃথিবীতে নেই। এটা খ্রিস্টান হোক বা অন্য কোনো নামে হোক, রাশিয়া ভূমি দখল করছে কি দিয়ে? ডনবাস এরিয়াতে কি আছে? রাশিয়ান স্পিকিং পিপল আছে, তার উপর অত্যাচার হচ্ছে। সে এর আগে জর্জিয়াতে অ্যাটাক করেছিল, জর্জিয়ার দুটো এরিয়া তো এখনো পুরো তার হাতে, আফখাজিয়া, সাউথ ওসেটিয়া, ডিফ্যাক্টো সে কন্ট্রোল করে, যদিও সে এটা অ্যানেক্স করে নাই। মলদোভা ট্রান্সনিস্ট্রিয়া একটা এরিয়া আছে, ওটা সে দখল করবে। রাশিয়ান স্পিকিং পিপল আর টর্চার্ড। একই ন্যারেটিভ কি সবসময় শুধু ভাষা তো না, রিলিজিয়ান নিয়ে হতে পারে। সাম রিলিজিয়ান পিপল, সেটা তো হচ্ছে, সেই ন্যারেটিভ তো আছে, ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে, ন্যারেটিভ তৈরি হয়ে আছে। এবং সেটা খ্রিস্টান নীতি তো আসলে আপনি সামনে রাখেন, ইসরায়েলও তো তৈরি হয়েছে তো আসলে ধর্মের জন্য না, ইটস অফ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। আপনি ওখানে মিডল ইস্টে আসলে আপনার স্ট্র্যাটেজিক একটা ইম্পর্টেন্সের জন্য একটা স্টেট তৈরি করেছেন। এখানে যে এটা হতে পারে না, ইউ নেভার নো। কারণ আমরা ভারতকে ইনক্রিজিংলি ইম্পিরিয়ালিস্ট, এই যে অখণ্ড ভারতের কথা বলে একটা এনজিও শুধু না, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইট করেছিলেন, যেটি নিয়ে বাংলাদেশে আমরা অনেক শোরগোল করেছি, যে স্বপ্ন একটাই অখণ্ড ভারত। কোনটা? উনি ওনাদের নতুন পার্লামেন্টে যে ম্যাপ দিয়েছে সেটা ছবি শেয়ার করে ওদের মুখ্যমন্ত্রীরা বলছেন। সুতরাং এই কথাগুলো কিন্তু মাঠে ছেড়ে দেওয়া আছে, অখণ্ড হোক না হোক, তার স্ট্র্যাটেজিক। তার চিকেন নেকের ওই জায়গাটা চিকন, সো বাংলাদেশের মাথার দিকের একটা অংশ অথবা এদিকে একটা অল্টারনেটিভ, হু নোজ। কিছু যোগ করবেন আপনি এই জায়গায়? না, আমি বাট এর চাইতে যে প্রসঙ্গটা এখন আলোচনার মধ্যে, আমরা জেনারেল আজিজের প্রসঙ্গটা আলোচনা করলাম, মিস্টার বেনজিরের নামটাও আলোচনার মধ্যে আসলো, এবং আনোয়ারুল আজিম আনার একজন সংসদ সদস্য গিয়ে এই যে ভারতে হত্যাকাণ্ডের শিকার হলেন, এই তিনটে চরিত্র আসলে কি বার্তা দিচ্ছে বাংলাদেশের জনগণের জন্য, শাসক গোষ্ঠীর জন্য মনে হয়? এবং একই সঙ্গে একই সময়টাতে জেনারেল আজিজের স্যাংশন, একই দিনে ডয়েচে ভেলের রিপোর্ট, বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিয়ে একটু বুঝতে চাই আপনারা কীভাবে দেখেন। দেখুন, আমি তো দীর্ঘদিন ধরে 3 দশক ধরে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি দেশে বিদেশে। আমি একটা ডিলেমার মধ্যে পড়ে গেছি, কারণ একটি আসন আপনাকে শূন্য ঘোষণা করতে হবে, আইনগতভাবে আপনি বাধ্য, মৃত্যুজনিত কারণে, বা কেউ যদি পদত্যাগ করেন। এখন একজন লোককে ডিক্লেয়ার যদি করতে চান যে তিনি মৃত, ডেথ সার্টিফিকেট লাগবে। ডেথ সার্টিফিকেটটা কে দেবে? আনার সাহেব তো বাংলাদেশ থেকে পাবেন না সেটা, কারণ উনি তো এখানে মৃত্যুবরণ করেননি, করেছেন ভারতে, এবং খুব ডুবিয়াস একটা সিচুয়েশন। কিন্তু আবার 90 দিনের মধ্যে আপনাকে বাধ্যবাধকতা আছে নির্বাচন আয়োজনটি করে ফেলতে হবে। তো এইটা এমন একটা বক্স অফ প্যান্ডোরা খুলে ফেলতে পারে যে তখন এই বাকি যে আসনগুলো সেগুলোকে এফেক্ট করে ফেলতে পারে। এবং এখানে আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, আনারের আলোচনা করতে হলে এটা বলতেই হবে যে 14 দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া, যিনি আওয়ামী লীগ সরকারের সঙ্গেই মন্ত্রী ছিলেন, তিনি বলছেন যে এই সংসদে 80% হচ্ছে স্মাগলার, চোরাকারবারি সদস্য। এখন ধরুন, মানে একটা ঘটনা আরেকটা ঘটনার জন্ম দেয়, একটা ইস্যু সামনে নিয়ে মুখ কেউ যদি খুলে ফেলেন তাহলে নানান রকমের বাণী নিঃসৃত হয়। এখন এটার একটা প্যারালাল অতীতে আমরা খুঁজে পাই। জাতীয় পার্টির অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আমাদেরই প্রতিবেশী কালা ফারুক, তিনি উপজেলা চেয়ারম্যানও ছিলেন ভাঙ্গা এই অঞ্চলে, এবং তাকে সাদা ফারুক 3 টুকরা করে কেটে গাড়ির পেছনের ব্যাগ ডালায় রেখে দিয়েছিল। তো ওটা তো ঘটেছিল বাংলাদেশে আমাদের, এখন তো এটা ঘটেছে আরেক জায়গায়। সেখানে মিস রহমান থেকে শুরু করে নানান রকমের ক্যারেক্টার। আবার বলা হচ্ছে যে গোটা চারেক ব্যক্তি, মার্কিন একটা সংশ্লিষ্টতাও আছে, কারণ শাহিন সাহেবের নাগরিকত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন নানান রকমের ওয়াইল্ড স্পেকুলেশন আপনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ইরানের রাষ্ট্রপতি কিংবা পররাষ্ট্রমন্ত্রীর হত হওয়ার সঙ্গে ভারতের একটা যোগাযোগ, এরকমও কিন্তু স্পেকুলেশন এখন দেখা যাচ্ছে। মানে কোত্থেকে কোথায় গিয়ে শেষ পর্যন্ত আমরা দাঁড়াচ্ছি সেটা ভাববার মতো প্রচুর ফুড ফর থট আমাদের
সামনে চলে আসছে। আবার ডিকয় তৈরি করবার চেষ্টাও আছে, যে দৃষ্টিটা ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়া। এখন আপনার কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে আমাদের বেনজির মহোদয় তিনি নজিরবিহীন যে কাজটি করেছেন সেটি হচ্ছে তিনি দেশে তার সম্পদ ইনভেস্ট করেছেন, টাকা ইনভেস্ট করেছেন। এই যে কেউ বলছেন না যে দেশের বাইরে তার টাকা যায়নি, সে না, কথা সেটা না, কোনো নিশ্চয়তা নেই। ব্যাপক রকম ইনভেস্টমেন্ট যে দেশে দেশে, করেছেন। তিনি দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব, সুতরাং এই কারণে তাকে ট্রল করে হয়তো কেউ বলেছেন বিষয়টা। তো এখন যুক্তি তো নানানভাবেই হাজির করা যায়। আমাদের ওই বাকযুদ্ধে জিতবার জন্য নানান রকমের স্টোরি তো আমরা করতেই পারি। এখন এখানে আসলে একটা পার্সপেক্টিভে কিন্তু আগাচ্ছে পরাশক্তি, পলিসি পারসুয়েন্স। এখানে আমি অবাক হব না